এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তুর্য আলগোছে ছুঁয়ে দেয় কণ্ঠকে, একবার নয় বারবার। আপনি ভীষণ বাজে মানুষ। আনমনি বলে উঠে কণ্ঠ। তুর্য তো এখন নেশাময় মত্ত, ভিজে একাকার অবস্থা দুজনের, শরীরের প্রতিটি ভাঁজ বুঝতে পারছে তুর্য। আমাকে ছুঁয়ে দিন না, গভীরভাবে আপনার স্পর্শ চাই। ইস, তুর্য হাত বাড়িয়ে দিল তার দিকে, কণ্ঠ হাতে হাত রাখে তুর্যের। কাপল ডান্স করে দুজনে। তুর্য যতটা সম্ভব নিজের সাথে জড়িয়ে নেয় তাকে, তার প্রতিটি স্পর্শে কেঁপে উঠল কণ্ঠ। অতঃপর দুজন দুজনের মধ্যে হারিয়ে যায় কয়েক প্রহরের জন্য। এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে কণ্ঠ, আগলে নেয় তুর্য, ঘরে নিয়ে শুইয়ে দেয় বিছানাতে। বিছানার এক পাশে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছিল তোফায়েল। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসে। আরে আমি অরিন। চমকে ওঠে তোফায়েল, কান থেকে ফোন নামিয়ে দেখে নেয় নাম্বার। সত্যি অচেনা একটা নাম্বার। অরিন কে? অরিন বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে, আমাকে ভুলে গেলেন? আমি ওই যে জরিমানা এরপর পার্কে। মস্তিষ্ক মুহূর্তেই খুঁজে নেয় অরিনকে, কিন্তু পরক্ষণেই ভাবে একটা মেয়ে এত রাতে তাকে কেন ফোন করেছে। আশ্চর্য। ও হ্যাঁ, মনে পড়েছে, বাট এত রাতে ফোন দেওয়ার কারণ? অরিন আকপটই বলে ওঠে, আমার না আপনাকে ভাল লাগে ভীষণ, তাই ইচ্ছে করছিল ফোন দেওয়ার, তাই দিলাম। চমকে উঠে তোফায়েল, এই মেয়ে কি বলে? আচ্ছা, এই মেয়ে কি বুঝতে পারছে না একটা ছেলেকে এমন করে ভাল লাগে বলাটা ঠিক কিনা? তোফায়েল ফুস করে শ্বাস টেনে বলে, তুমি কি বুঝতে পারছো তুমি ঠিক কি বলছো? অরিন খিলখিলিয়ে হেসে বলল। অবশ্যই। তোফায়েল আরো আশ্চর্য হয়, মেয়েটার হাসি বেশ মনোমুগ্ধকর। অরিন ফের বলল, আপনি জানেন, আপনাকে দেখলে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। আপনার ভয়েস শুনতে পাগল লাগছিল। হুট করে কাশি শুরু হয়ে যায় তোফায়েলের। এই মেয়ে কি বলে? দেখো মেয়ে, তোমার সেদিনের করা কাজগুলো বেশ ভালো লেগেছে, তার মানে এটা নয় যে তোমাকে আমার সবসময় ভালো লাগবে বা অন্য কিছু। বাই দ্য ওয়ে, আমি সাবধান করে দিচ্ছি, আমাকে অযথা বিরক্ত করবে না, ওকে? বলেই ফোন রেখে দেয় তোফায়েল। শুধু ফোন রেখেছে বলে ভুল হবে, সুইচ অফ করে রেখে দিল। বেশ রাগান্বিত হয়ে উঠে অরিন, ইগনোর করলো। আশ্চর্য। ঘুমাবে না? চোখ কচলে জিজ্ঞেস করে নীলা। সাফিন কাজ করছিল, সে ভেবেছিল হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, নীলা এখনো জেগে আছে। ঘুমাওনি এখনো? কেন? তুমি ছাড়া ভালো লাগছিল না, কাছে আসো। সাফিন ফাইলগুলো রেখে নীলার কাছে যায়। নীলা চট করে ঢুকে শুয়ে পড়ে তার বুকে। অতঃপর দুই ভালোবাসার মানুষ শান্তির ঘুম দেয়। মা, আমার কণ্ঠকে ভীষণ মনে পড়ে। বিছানায় বসেছিল আনিকা আহমেদ, উনি রিয়ার মাথায় তিল দিয়ে দিচ্ছে। তারই মধ্যে কণ্ঠর কথা তুলে রিয়া। আনিকা আহমেদ বেশ চটে যান। এত মনে পড়ার কি আছে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে। আচ্ছা নীলা আপু আর কণ্ঠ তো একই বাড়িতে থাকে, আর আমার বিয়ে হলে আমি সবার থেকে দূরে থাকবো। আনিকা আহমেদ নরম বলেন, সত্যি তো, এই মেয়েটা কোথায় ভাগ্য আছে কে জানে। কি হলো মা, কি ভাবছো? ভাবছি এখনই বিয়ের ভূত চেপেছে নাকি, পাগল কোথাকার। মুখখানি চুপসে গেল রিয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে মাথা চেপে ধরে কণ্ঠ। মাথা ব্যথা করছে, বিরক্ত লাগছে তার। চোখ বন্ধ করতে কাল রাতের কথা মনে পড়ে যায়। স্বপ্নগুলো এত জ্বালায় কেন? ভীষণ লজ্জা লাগছে এখন। আচ্ছা, ওগুলো যদি সত্যি হতো? নিজ মুখে হাত চেপে ধরে, এরপর ওয়াশরুমে চলে যায়। উঠে বসে তুর্য, মুচকি এসে বললা, স্বপ্নটা কিন্তু বেশ সুন্দর। ছি ছি, আপনি এমন করতে পারলেন স্যার? মাত্র কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তুর্য, তারই মধ্যে বাইরে থেকে কণ্ঠ এসে কাদু কাদু কণ্ঠে বলে ওঠে। কেন, কি হয়েছে? কণ্ঠ আড়ষ্ট হয়ে জিজ্ঞেস করে, আপনি জানেন না ওই স্বপ্ন সত্যি? কোন স্বপ্ন? কণ্ঠ নাক মুখ কুচকে বলল, আপনি কাল রাতে কি করছেন আমার সাথে? তুর্য বেশ ভাববিহীন ভাবে জবাব দেয়, তেমন কিছু না, আই মিন বেশি কিছু না।
কণ্ঠ ফরকালো ভীষণ ভাবে। তার মানে কিছু তো করেছেন। তুর্য বাঁকা হেসে বলল, ইস, যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখো তখন কিছু হয় না, আমি কিছু করলেই দোষ। চমকে উঠে কণ্ঠ। তুর্যকে বেশ চেঞ্জ মনে হচ্ছে। কিছু বলল না সে, তড়িৎ গতিতে নিজে চলে গেল। একা হাতে রান্না করছিল অহনা খান। শাহ খান বাড়িতে নেই, নিজের বাবার বাড়িতে গেছে, যার জন্য সব কাজ একাই করছেন উনি। কণ্ঠ গিয়ে ওনাকে সাহায্য করছে। নাস্তার টেবিলে পুরোটা সময় তুর্য কণ্ঠকে আর চোখে দেখছিল, যা কণ্ঠকে অস্বস্তি অনুভব করাচ্ছিল। ক্লাসে আজ টেস্টের রুটিন দেওয়া হয়েছে, তাতে বেশ ঘাবড়ে গেছে। এই কয়েকদিনে একদম পড়াশোনা হয়নি, এভাবে হঠাৎ টেস্টের শুরু হচ্ছে, তাতে কি থেকে কি করবে কেউ বুঝে উঠতে পারছে না। না ভাই, এবার থেকে পড়তে হবে, না হলে পরীক্ষায় ডিম পাওয়ার জন্য তৈরি হও। শানের কথায় আরো ঘাবড়ে গেল সবাই। তারিফ শানকে থামিয়ে বলল, আরে থাম তো তুই, আমার কাছে জোস একটা আইডিয়া আছে মামা। কি আইডিয়া? বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে সোহা। কণ্ঠ ফুঁসে উঠে রাগান্বিত হয়ে বলে, দেখ তারিফ, তোর জন্য কতবার কান ধরে মাঠে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এইবার এমন কিছু হলে কিন্তু। কণ্ঠের কথার পিঠে তাহিয়া থামিয়ে বলল, তুই একটু থাম কণ্ঠ, আগে শুনি তারিফ কি বলে। তারিফ বেশ ভাব নিয়ে বলে, তারিফ দ্য সুপারস্টার যা বলে সেটাই দারুণ কিছু হয়। শান সাপটে ওর মাথায় ছাটি মেরে বলল, রাখ তোর ফাও কথা, আর আইডিয়া বল। না মানে বলছিলাম যে স্টেজের আগের দিন যদি আমরা প্রশ্ন কপি করি তাহলে কেমন হয়? সবাই কিঞ্চিত চমকে উঠল। কি বলছে তারিফ? কণ্ঠ ভীত হয়ে জিজ্ঞেস করলো, তারিফ কি বলছিস এসব? এমন কিছু করলে যদি ধরা পড়ি, পরে কি হতে পারে বুঝতে পারছিস? তাহিয়া সোহা দুজনেই কণ্ঠের কথায় সহমত প্রকাশ করে বলল, এটাই তো, এমন কিছু করলে কি হবে আন্দাজ আছে তোর? তারিফ বেশ কনফিডেন্স নিয়ে বলে, আরে বাবা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর কণ্ঠের জামাই তো প্রফেসর, আমাকে কিছু হলে বাঁচিয়ে নেবে। চমকে ওঠে কণ্ঠ, এই ছেলে বলে কি? এই কি বলছিস তুই? উনি এসব জানলে কি হবে বুঝতে পারছিস? আমার অবস্থাটা একবার ভাব। শান কিয়ৎক্ষণ ভেবে বলল, কণ্ঠ কিছু হবে না, আমি প্ল্যান তৈরি করে ফেলেছি। রাতে পড়ার টেবিলে বসে খাতায় আঁকিবুকি লিখছে কণ্ঠ। সামনে পরীক্ষা, তবে তার একটু পড়তে ভালো লাগছে না। বিছানায় এসে বসলো তুর্য। সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে আর চোখে তাকায়, দেখে কণ্ঠ এমনি বসে আছে। চোখাচোখি হওয়া মাত্র পিলে চমকে উঠে কণ্ঠের। ওভাবে তাকিয়েছে কেন? হঠাৎ তুর্য প্রশ্ন করে বসল, লাস্ট ইয়ারের র্যাক ডেতে যেতে গেলে কেন? বার কয়েক শুকনো ঢোক গিলে নাই কণ্ঠ। কালকের ঘটনা আজকে কেন তুলছে? তোর ভাল লাগে না? কি হলো, কিছু বলছো না যে? কণ্ঠ ভয় নিয়ে বলল, অনুষ্ঠান দেখতে ইচ্ছে করছিল তাই। বুঝলাম। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি? তুর্য হাতে থাকা তাওয়াল বেড সাইডে রেখে বলল, হ্যাঁ করো। না মানে বলছিলাম যে এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে কেন যেতে পারবে না? দীর্ঘশ্বাস ফেলে তুর্য, তুমি জানো না, কয়েক বছর আগে, ধরো 5-6 বছর আগে হবে, কলেজে ছাত্রদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেখানে কি নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর হঠাৎ মারামারি শুরু হয়। যেখানে ছাত্র নেতা ছিল তখনকার এমপি সাহেবের ছেলে, উনি কলেজে ফাউন্ডেশন করত। ফলস্বরূপ বিচারে অন্য দলকে ক্ষমা চাইতে হয় এবং এরপর ঠিক করা হয় এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তো শ্বাস ফেলে কণ্ঠ বলল, ও আচ্ছা, সেই জন্য এত ঝামেলা। কণ্ঠ নিজের মতো কিছু একটা ভাবে। হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ঘাড়ে কারো তো গরম নিঃশ্বাস পড়ছে। খিচিয়ে চোখ বন্ধ করে নিয়ে সে কি লজ্জা। বলিষ্ঠ হাত দুটো পাজা কোলে তুলে নিল তার ছোট্ট শরীরটাকে। কণ্ঠ আঁকড়ে ধরল তুর্যের গলা। ভয় পেলে মেয়ে? কণ্ঠ চমকায়, সাথে বরকে যায়। এ কেমন প্রশ্ন? আচ্ছা, তাদের মধ্যে প্রেম নিবেদন হয়নি, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি, তবে এই ছোঁয়া কেন উত্তপ্ত করে তোলে মনকে? তীব্র প্রতিবাদ করতে যেও কেন বারংবার ফিরে আসে মস্তিষ্কে হাজারো প্রশ্নের আনাগোনা। কি কিন্তু উত্তর কি করেন? তুর্য কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আদর। সারা অঙ্গে শিহরণ খেলে গেল কণ্ঠের। আদর চাই না। ফের প্রশ্ন করে তুর্য। কি বলবে কণ্ঠ? প্রতিটি নারী তো স্বামীর কাছ থেকে
ভালোবাসা, আদর সব চায়, তাহলে সে কেন চাইবে না? আপনি তো আমাকে প্রেম নিবেদন করেননি স্যার। লজ্জা ভুলে গিয়ে প্রশ্ন করে বসলো কণ্ঠ তুর্যকে। তুর্য হাসল, শুধু হাসলো বললেই ভুল হবে, ভুবন ফুলানো হাসি দেয় যা মুগ্ধ করে কণ্ঠকে। প্রেম নিবেদন করব কেন? তুমি কি আমার প্রেমিকা? চমকে উঠে কণ্ঠ, সত্যি তো? সে তো প্রেমিকা নয়, স্ত্রী হয়। তবে কি সেই সম্পর্কের সুবাদে তাকে স্পর্শ করা? ছাড়ুন আমাকে, নিচে নামান। কি হলো? কিচ্ছু না, নামাতে বললাম তো। হুম, নামাবো না। কি চাইছেন? ওই যে বললাম, আদর। ছি ছি, আপনি কি নির্লজ্জ হয়ে গেছেন? রাগ হয়েছে? কণ্ঠ বেশ অভিমানী হয়ে বলে, আমার কেন রাগ হবে? আমি কি আপনার প্রেমিকা নাকি? বউ হও তো, রাগ হওয়ার কথা নয় কি? না, একদমই না। আচ্ছা শুনো, প্রেমিকা নাও কেন বললাম? তোমাকে তো আমি বিয়ে করেছি, প্রেম তো করিনি। আর না তুমি আমার প্রেমিকা, তাহলে কেন প্রেম নিবেদন করব? তাহলে ছুঁইছেন কেন? ছুঁইলাম কই? ভালোবাসা দিলাম। তুমি না বউ, প্রেমিকার জন্য প্রেম আর বউয়ের জন্য ভালোবাসা। সকাল সকাল জগিং থেকে ফেরার পথে আচমকা নিজের সামনে অরিনকে দেখে চমকে উঠে তোফায়েল। অরিন সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে রেখেছে মুখশ্রীতে। আশেপাশে এক নজর দেখে নেয় তোফায়েল, কেউ নেই। এত সকাল এই ঠান্ডায় থাকবেই বাকে, কিন্তু আশ্চর্য, এই মেয়ে এইখানে কি করছে? তুমি? অরিন বেশ ফুরফুরে মেজাজে বলা, ইয়েস আমি। কেন? আমাকে আশা করেননি তাই না? অবশ্যই, কারণ এত সকালেই নীরবে একা একজন মেয়েকে তো অবশ্যই আশা করব না। অরিন নাক ফুলিয়ে বলা, তো কিন্তু কেন আশা করেননি? আশ্চর্য। আচ্ছা বাদ দিন, একটা কথা বলার ছিল। তোফায়েল বেশ বিরক্তি নিয়ে বলা, কি বলার আছে তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। অরিনের মন খারাপ হলো, তবুও কিছু বলো না। কি হলো বলো? বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসি। তোফায়েলের মাথা ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে তার মাথায় ওপর পড়বে। এই মেয়ে বলে কি? কি বলছো মেয়ে? অরিন কথা টেনে টেনে বলো, আমি আপনাকে ভালোবাসি, বুঝলেন মশাই? না বুঝলে নাই, আমি বুঝিয়ে দেব। এই ছুট লাগালো অরিন। তোফায়েল থমকালো, কি আশ্চর্য! মেয়েটার আচরণ সবই তাকে মুগ্ধ করে, তবে তা বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে না। এইসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো সে। হ্যাঁ হ্যাঁ বলো। বিয়ের পর ভুলেই গেছিস দেখছি, একটাবার কল করা যায় না বুঝি? নীলা বেশ গম্ভীর গলায় কথাটা বলল, কণ্ঠ হাসল। সরি আপু, একদম মনে নেই। আসলে সবার সাথে তুমি তো কথা বলোই, তাই আর আমি কিছু বললাম না। নীলা বেশ অভিমানী নিয়ে বলল, ওরা আমার শ্বশুর বাড়ির লোক, আর তুই আমার বোন হোস, সাথে যাও বটে, তবে তার থেকে আগে বোনের সম্পর্ক। আচ্ছা আচ্ছা, আর রাগ করো না, এবার থেকে নিয়ম করে ফোন করব। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ থাকবে অবশ্যই। কণ্ঠ ফোন রেখে দেয়। লক্ষ্য করে দেখলো নিচে বেশ চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছে। নিচের দিকে নেমে যায় কণ্ঠ। চোখে ভাসমান হলো একটি সুন্দরী মেয়ে, কালো রঙের টপস এবং মিনি স্কার্ট। কণ্ঠের চিনতে একটু ভুল হলো না, উনি তো সেই যার সাথে সেদিন তুর্য স্যার রেস্টুরেন্টে গিয়েছিল। তাকে দেখা মাত্র সরু চোখে তাকায়। আচ্ছা তাহলে এই হলো তুর্যের বউ। সইতা বেশ কড়া গলায় বলা। কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়ায়, ব্যাপারটা বুঝতে চেষ্টা করে। তারই মধ্যে অহনা খান বলে ওঠে, হ্যাঁ সহিতি, ও আমার ছেলের বউ। শাহ খান ফ্রুক কুচিয়ে সব কিছু দেখছে। সহিতা নিজেকে আগের মতো গম্ভীর রেখেই বলল, আন্টি আপনারা যা করেছেন আমার সাথে এটা একদমই ঠিক নয়। আর এই যে মেয়ে, তুমি একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, তুর্যের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কণ্ঠ হকচকিয়ে গেল, থমকালো। বিয়ে? অহনা খান বেশ রেগে গেলেন। উনি কিছু বলার আগে ঘর থেকে বেরিয়ে আসেন শাহিনা খান। এই মাইয়া, কি হয়েছে তোমার? এত চেঁচামেচি করো কে? সইতা চুপ হলো। অহনা খান ফিসফিস করে বলল, আপাতত তুমি এখন যেতে পারো সহিতা। এক কাজ করো, তুমি বরং তুর্যের সাথে কথা বলে নিও। সইতা রাগে ফুসতে ফুসতে খান বাড়ি থেকে বেরিয়ে আসে। ওইদিকে শাহিনা খানকে ঘরে দিয়ে আসে শাহ খান। অহনা খান কণ্ঠের হাত ধরে রান্নাঘরে গিয়ে বলল, অন্যের কথা মন খারাপ করতে নেই, তুমি সহিতার কথা কিছু মনে করো না।
কণ্ঠ এইদিক ওইদিক মাথা নাড়ে বলল, আচ্ছা কিন্তু উনি কে মা? অহনা খান মিষ্টি হেসে বলল, তুর্যের বেস্ট ফ্রেন্ড। বড় বউ এদিকে আসো একটু। শাহিনা খানের ডাক শুনে সেদিকে চলে গেল অহনা খান। ওইদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ। তার মধ্যে শাহ খান ভেতরে আসে। সব সময় এত চুপচাপ থেকো না কণ্ঠ। তুমি জানো কি না জানি না, তবে সহিতার সাথে কিন্তু তোড়জোড় কিছু একটা ছিল। শাহ খানের কথা শুনে দম বন্ধকর পরিস্থিতি হচ্ছে কণ্ঠে। মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে। তাই বেশি লাই দিও না। কণ্ঠ কিচ্ছু বললো না, ঘরের দিকে পা বাড়ায়। সারাটা দিন এসব নিয়েই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। সকাল থেকে তুর্য বাইরেই ছিল, যার দরুন বাড়ির কারোর সাথে তেমন কথা হয়নি। রাতে বাড়ি ফিরে শুনতে পেল কণ্ঠ সকাল থেকে কিচ্ছু খায়নি। বেশ চিন্তিত হয় তুর্য। কাল মেয়েটার টেস্ট, আর আজকে কিনা সে এমন করছে, আশ্চর্য। রুমে গিয়ে দেখে লাইট অফ করে শুয়ে আছে কণ্ঠ। পরনে জামা বদলে বিছানায় গিয়ে বসে তুর্য। কণ্ঠের মাথায় হাত রাখলো। কেন জানি বেশ ভালো লাগলো মুহূর্তটা। মা আজকে পরীক্ষা আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। রিয়া তড়িৎ গতিতে তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল। এরই মধ্যে আনিকা আহমেদ এসে কর্কশ গলায় বলে ওঠেন, খেয়ে যা। ওহ মা, বোঝার চেষ্টা করো, আমার পরীক্ষা মানে টেস্ট, এখন সময় নেই। এত কথা না বলে মেয়েটাকে তো মুখে খাবার তুলে দিলেই তো হয়। হাতের যে কটা বই ছিল তা ব্যাগে ঢুকাতে লাগলো রিয়া। তনয়া আহমেদ অধরে মিষ্টি হাসি টেনে হাতে প্লেট নিয়ে আসেন। আনিকা আহমেদ লজ্জিত হয়। এই আপার কাছে এখনো কত কিছু শেখা বাকি আছে তার, বলার মতো না। তনয়া আহমেদ রুটির টুকরো নিয়ে মুখে পুরে দেয় রিয়ার। আনিকা আহমেদ হেসে রান্নাঘরে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে কাগজের চিরকুট তৈরি করতে ব্যস্ত শান, তারিফ। ওইদিকে সোহা, তাহিয়া, রিয়া যতটা সম্ভব পড়ছে। এরই মধ্যে কলেজে আসে কণ্ঠ। মুখে তার থমথমে ভাব। কণ্ঠকে দেখা মাত্র কাছে ডাকে রিয়া। এগিয়ে যায় কণ্ঠ, একটা সিটে বসে পড়ে। হঠাৎ কণ্ঠ এত চুপচাপ দেখে তারিফ মজা করে বলল, কি রে কণ্ঠ, মুখটা এমন আমের আটির মতো চুপসে আছে কে? জামাই কি চুম্মা দেনে আজ? সবাই তারিফের কথা হু হা করে হেসে উঠল, কিন্তু তাতে কণ্ঠের ভাবান্তর নেই। সে নিজের মতোই ভাবছে। হঠাৎ ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে। মিনিট 5 পর কলেজে তুর্য প্রবেশ করে। ওকে দেখা মাত্র কেন জানি কণ্ঠের বেশ রাগ হয়। অপরদিকে তুর্য বেশ রেগে আছে। সকাল সকাল একা একা কলেজে চলে এসেছে। প্রতিদিন তো তার সাথেই আসে, তাহলে আজ কি হলো? তুর্যকে আসতে দেখে উঠে পড়ে কণ্ঠ। উল্টো দিকে হাঁটতে লাগলো, সোজা ক্লাসে চলে গেল। তাতে কিচ্ছু বলল না তুর্য। সেও অফিস রুমে চলে গেল। ওইদিকে সবটা পরখ করতে ব্যস্ত বন্ধু মহল। রিয়া বলল, গাইস, আমার মনে হয় দুলা ভাই আর কণ্ঠের মধ্যে কিছু একটা হয়েছে। শান ভ্রু উঁচিয়ে বলল, হয়েছে তো বটেই, তবে এখন এসব ভাবার সময় নেই। চল ক্লাসে যাই, পরীক্ষা শেষে দেখি কি হলো। সবাই উঠে ক্লাসের দিকে রওনা দেয়। পরীক্ষা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। তার উপর হঠাৎ জুতার নিচ থেকে চিরকুট বের করতে শুরু করে তারিফ আর শান। ওইদিকে বাকিদের গলা শুকিয়ে গেছে, যদিও ধরে ফেলে। শান চোখের ইশারায় 2-3টে চিরকুট সোহা, তাহিয়া, রিয়াকে দেয়। কণ্ঠকে দিতে চাইলে সে মানা করে দেয়। পরীক্ষার হলে হল পরিদর্শক আসেন। হঠাৎ করে উনি আসতে ঘাবড়ে গেল তারিফ। তড়িৎ গতিতে সব চিরকুট সরিয়ে দেওয়ার চেষ্টা করে হঠাৎ হল পরিদর্শকের চোখে পড়ে যায় বিষয়টি। হেই ইউ, স্ট্যান্ড আপ। প্রিন্সিপাল স্যারের রুমে এক কোণে দাঁড়িয়ে নৈশব্দে চোখের পানি ফেলছে কণ্ঠ। সত্যি আজকের দিনের জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে তো কিছুই করেনি। ওইদিকে বাকি শাহান, তারিফ, সোহা, তাহিয়া, রিয়া নিজের কর্মের জন্য আফসোস করছে। যদি চিরকুট বানাতে সময় নষ্ট না করে পড়তো, তাহলে হয়তো আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না কাউকে। প্রিন্সিপাল তুর্যের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলা, এইসব কি হচ্ছে তুর্য? শেষমেশ কপি তোমার স্ত্রী এমন করতে পারলো, যেখানে তুমি একজন প্রফেসর। তুর্য থমথমে মুখে এক দৃষ্টিতে তাকিয়েছে কণ্ঠের দিকে। ওই দিকে কণ্ঠ নিশ্চুপ। প্রিন্সিপাল সূক্ষ্ম শ্বাস ফেলে ফের বললেন, বাকিদের অভিভাবকরা এক্ষুনি চলে আসবে, কিন্তু তুমি যেহেতু এই কলেজের অধ্যক্ষ, তাই তোমাকে জানানোর বেশি প্রয়োজন। আমি এদেরকে একটা শাস্তি দেওয়ার কথা ভেবেছি।
তুর্য পূর্ণ দৃষ্টি দেয় প্রিন্সিপালের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, অবশ্যই স্যার, বিকজ এটা খুব সিরিয়াস ম্যাটার। একজন যেহেতু ভুল করেছে সেক্ষেত্রে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কণ্ঠ মুখ তুলে তাকায় তুর্যের দিকে। সে ভয় পাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে অনুজব্দ হয়। ওদেরকে 2 মাসের জন্য কলেজ থেকে রাস্ট্রিকেট করা হচ্ছে। সূক্ষ্ম শ্বাস ফেলে কণ্ঠ। তুর্য হনহনিয়ে বেরিয়ে যায়। কণ্ঠ পিছু পিছু বেরিয়ে আসে, তুর্যের হাত জাপটে ধরে বলে, স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। কলেজ এটা, এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। কণ্ঠ ছলছল চোখে তাকায় তুর্যের দিকে। প্লিজ, আমি সত্যি বলছি, ওরা বলেছিল কিন্তু আমি এসবে ছিলাম না। সূর্য গাড়িতে উঠে বসে, আর কিচ্ছু বলার সুযোগ হয়ে ওঠেনি কণ্ঠর। তার আগে হনহনি গাড়ি নিয়ে চলে যায় সে। কণ্ঠ হাতের পেছন দিক দিয়ে মুখ মুছে নেয়। কণ্ঠ নিজেকে সামলা। রিয়াকে দেখে মাথা গরম হয়ে ওঠে কণ্ঠের। কণ্ঠ চলে যা, আজকে তোদের জন্য এমন হলো। তোরা যদি অমন কিছু না করতি তাহলে আজ এসব হতোই না। হনহনি কলেজ থেকে বেরিয়ে গেল। সবাই মাথা নুইয়ে নেয়, সত্যি ভুল করলো। এখন কণ্ঠ এবং স্যারের সম্পর্কে কি হবে আল্লাহ জানে। নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলতে আসো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কথাটা বলে চোয়াল শক্ত করে নেয় তোফায়েল। ওইদিকে সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অরিন। চোখ দিয়ে পানি পড়ছে, বারংবার কেঁপে কেঁপে উঠছে কমলার ন্যায় ঠোঁট দুটো। সকাল সকাল তোফায়েলের অফিসে এসে হাজির হয় অরিন। আশেপাশে কাউকে তেমন গুরুত্ব না দিয়ে অফিসের মধ্যে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে। মিস্টার চমৎকার পুরুষ, আমি আপনাকে ভালোবাসি। দয়া করে ফুল গ্রহণ করুন এবং আমার প্রেম নিবেদন অ্যাকসেপ্ট করে নিন। এমনতর কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায় তোফায়েল। এটা যদি অন্য কোনো জায়গা হতো তাহলে মানা যেত, কিন্তু এখানে প্রচণ্ড রাগ হয় তোফায়েলের। কপালে শিরা উপশিরা ফুলে উঠে অরিনকে বসা থেকে উঠিয়ে অফিসে বাইরে নিয়ে যেতে লাগলো। তারই মধ্যে কিছু স্টাফ কানাঘুষা শুরু করেছে। বাইরে আসা মাত্র সজোরে থাপ্পড় মারে অরিনের গালে। পুরুষালী হাতে এমনতর আঘাতে কিঞ্চিত ভয় পায় অরিন। তোমার কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে এসব করলেই তুমি আমাকে পাবে? আশ্চর্য, কেউ হঠাৎ প্রেমে পড়তে পারে তা তোমাকে না দেখলেই জানতাম না। এই যে তুমি যে কাজগুলো করছো না, তা মোটেও ভদ্রতার খাতিরে পড়ে না। ওকে, আজকে যা করলে তা এক পর্যায়ে অসভ্যতা। অরিন নৈশব্দে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার কোনো ভাবান্তর নেই। তাতে যেন রাগের পরিমাণ তীব্র হচ্ছে তোফায়েলের। আমি তোমাকে ওয়ার্নিং করছি, নেক্সট টাইম এসব কিছু করলে খুব খারাপ হবে, কিন্তু আমার অফিসে কখনো আসবে না। কথাটা বলে পিছনে ঘুরে তোফায়েল মাত্র যাওয়ার জন্য ডান পা বাড়াতে অরিন বলে ওঠে, অফিসে আসবো না ঠিক আছে, তবে কি আপনার বাড়িতে চলে আসবো? কপালে ভাঁজ পড়ে তোফায়েলের। এই মেয়ে কি বলে? হোয়াট ননসেন্স! অরিন ফট করে চোখ মুছে বলে, আপনি তো বললেন অফিসে না আসতে, তাই ভাবলাম আপনার বাড়িতে চলে যাই। তখন তো আমাকে ভালোবাসবেন, তাই না? তোফায়েলের হাত মুষ্টিবদ্ধ করে তাকে নিয়ে এই মেয়ে ফাজলামো করছে। সাহস হলো কি করে? তোমার এত সাহস আমাকে নিয়ে মজা করছো? অরিন ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে না না, মজা করতে যাব কেন? আমি তো আপনাকে বোঝাচ্ছি আমি কত ভালোবাসি। সেট আপ। অরিন কি একটা ভেবে হুট করে অদর ছুঁয়ে দেয় তোফায়েলের গালে। চোখ দুটো বড় আকৃতির হয়ে ওঠে, হয়তো মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। অরিন দাঁত দেখিয়ে দৌড়ে চলে গেল। কিয়ৎক্ষণের জন্য তোফায়েলের মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে। হয়তো আশ্চর্য ব্যাপার হলো তোফায়েল অনুভব করতে পারছে তার হৃদয়ে স্পর্শ কোথাও একটা আটকে গেছে। হৃদয়ে স্পন্দন দ্রুতগতিতে বেড়ে গেছে। না মা, আমরা কিছুই করিনি। হঠাৎ কারণে অকারণেই আমাদের দোষ দেওয়া হচ্ছে। রিয়া সাফাই দিতে চেয়েছে, অক্ষম হলো। আনিকা আহমেদ রাগান্বিত ভাবে ওর দিকে তাকিয়ে আছে। সকাল সকাল কলেজে গিয়ে নিজের মেয়ের সম্পর্কে এত বাজে খবর পাবে ভাবেনি উনি। ওইদিকে শাহাদ আহমেদ এখনো কিছু জানে না। জানলে কি হবে তাও বুঝতে বাকি নেই ওনার। আনিকা ছেড়ে দে, বাচ্চা তো, ভুলে হয়ে গেছে। না আপা, ও দিন দিন খারাপ হচ্ছে, বোঝানোই যাচ্ছে না একদম। তনয়া আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেললেন। রিয়া নীরবে চোখের জল ফেলে। রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছে কণ্ঠে। জ্বর থেকে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে গুটি বসন্ত। প্রচন্ড জ্বালা করছে শরীর।
এক পর্যায়ে কেঁদে উঠে কণ্ঠ। হঠাৎ কারো বলিষ্ঠ হাত দুটো আঁকড়ে ধরে কণ্ঠকে। কাঁদে না, কাল সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব। সূর্যের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সে। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বেড সাইডের লাইট অন করে কম্বল সরায় তুর্য। কণ্ঠ শুকনো, ঢোক গিলে ফেলল। ভেতরে লজ্জায় জড়িয়ে নিচ্ছে তাকে। সূর্যের কপালে ভাঁজ পড়ল। কণ্ঠের থপথপে ফর্সা, শরীরে লাল লাল হয়ে ফুটে উঠেছে গুটি বসন্ত। তার উপর গরমের মধ্যে সিল্কি জামা পড়েছে কণ্ঠ। তুর্য বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর ফিরে আসে, তবে হাতে গরম ঠান্ডা পানি নিয়ে। ছোট্ট খাটো বালতিতে পানি নিয়ে কাছে এগিয়ে আসে কণ্ঠের। কণ্ঠ বারংবার ফুকিয়ে উঠেছে, তীব্র জ্বালা হচ্ছে। তুর্য আলগোছে উঠতে সাহায্য করে কণ্ঠকে। তাড়াতাড়ি জামা চেঞ্জ করে নাও। কণ্ঠ চমকে উঠে, ভয় লাগে তার। কি বলছেন? তুর্য ফুস করে শ্বাস টেনে আলমারি থেকে পাতলা একটা সেমিজের মতো কাপড় বের করে। এটা পরে নাও, তাহলে জ্বালা কম করবে। কণ্ঠ খানিকটা বিস্ময় নিয়ে বলল, এত পাতলা? সবকিছু দেখাই যাবে। তুর্য বেশ বিরক্ত হয়। তো যাক, আমি কেউ আছে? আপনাকেই তো ভয়। কণ্ঠ বিড়বিড় করে বলল কথাটা, তবে তাই স্পষ্ট শুনতে পেয়েছে তুর্য। আমি ছাড়া কাকে দেখানোর ইচ্ছে আছে? ছি ছি, কি নির্লজ্জ কথাবার্তা। যেটা বললাম সেটা করো। কণ্ঠ কথা বাড়ল না, কোনো রকমে উঠে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেয়। তুর্য এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। হঠাৎ যেন অন্তঃপটে কিছু একটা অনুভব হচ্ছে। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছে, বুকে ড্রিম ড্রিম শব্দ প্রকট হচ্ছে। কণ্ঠের শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। তুর্য হাতের ইশারায় কণ্ঠকে কাছে রাখে। কণ্ঠ ধীর গতিতে এগিয়ে যায়। তুর্য আচমকা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শক্তপোক্ত পুরুষালী অধর ছুঁয়ে দেয় কণ্ঠের কপালে। শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। কণ্ঠ আদুরে গলায় বলল, আমাকে ভালোবাসেন? তুর্য কথার পিঠে মুচকি হাসল। কণ্ঠকে হাত ধরে বিছানায় নিয়ে এগিয়ে শুয়ে দিল। সকালের দিকে বেশ গা কাঁপিয়ে জ্বর উঠে কণ্ঠের। শরীরে নাড়াতে পারল না একদম। সেই জন্য সকাল থেকে বাড়িতে থেকে কণ্ঠের সেবা করছে তুর্য। ওইদিকে কলেজ থেকে রাশ টিকেট করার জন্য আপাতত কেউই কারোর সাথে দেখা করতে পারছে না। সবাই মেসেঞ্জারে কলে কথা বলছে। সবার মধ্যে সোহা তাহিয়া বারবার বলছে, কণ্ঠ কোথায়? ওর কোনো খবর নেই। রিয়া সবাইকে বলেছে কণ্ঠের গুটি বসন্ত হয়েছে, কাল বাড়ি থেকে দেখতে যাবে ওকে। তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে তুর্য? মাত্র চোখ লেগেছিল তুর্যে। সারা রাত ঘুমাতে পারেনি কণ্ঠের জন্য। কণ্ঠ হয়তো মাত্র ঘুমিয়েছে। মেয়েটা পুরো রাত কেঁদেছে। ফোন বেজে ওঠার সাথে সাথে তন্দ্রা কেটে যায় তুর্যের। বেড সাইড টেবিল থেকে ফোন তুলে দেখে সহিতা কল করেছে। ফোন কানে তোলা মাত্র সহিতা কান্নাকাটি করতে লাগলো। প্লিজ তুর্য, তুমি কণ্ঠকে ছেড়ে আমার কাছে চলে আসো। আই লাভ ইউ। ওয়েট, হোয়াট ননসেন্স শহীদা, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বিয়ে হয়েছে, আই এম ম্যারিড। সো হোয়াট? আমার এতে কোনো প্রবলেম নেই। তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। স্টপ, আমি কখনো কথা দেইনি। বাই দ্য ওয়ে, তুই আমাকে জোর করেছিলি, বারবার ফোর্স করতি। তুর্য, আমি কিন্তু তোমাকে ভালোবাসি ভীষণ। প্লিজ আমার কাছে চলে এসো। শহীদা, তুই নিজেকে সামলা। কি বলছিস মাথা ঠিক নেই? আমি পরে কথা বলছি। তুর্য ফোন কেটে দেওয়া মাত্র সহিতা রাগান্বিত হয়ে ফ্লোরে ফোন ছুঁড়ে ফেলে দেয়। তুর্য, আই লাভ ইউ ড্যাম ইট। কি করছিলে? যাই করি তাতে আপনার কি? আমার কি মানে? তুমি অসুস্থ, তোমার দায়িত্ব নেওয়া, খোঁজ নেওয়া আমার কর্তব্য। নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নেয় গিয়ে। তুর্য ভ্রুকুচ গেল। সকাল সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নেয় কণ্ঠ। কেন জানি ভেতরে হাসপাস লাগছিল তার। তার স্বামী অন্য কারোর সাথে কথা বলবে কেন? প্রচণ্ড রকম রাগ হয় কণ্ঠের। অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দেয়। পাগলের মতো ঘন্টা ধরে ভিজতে লাগলো। কিয়ৎক্ষণ পর তুর্য রুমে আসে। বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে। ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে তুর্য। কিন্তু আরও কিছু সময় পার হওয়ার পরেও ফেরে না কণ্ঠ। বের হয় না ওয়াশরুম থেকে। কণ্ঠ, কণ্ঠ, কি হলো? বের হচ্ছ না কেন? অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই। তুর্য বেশ চিন্তিত হয়। বার কয়েক ডাকার পরেও বের হয় না কণ্ঠ। অতঃপর দরজা ধাক্কায়
তুর্য অবশেষে শেষ ধাক্কায় দরজা খুলে গেল। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল পানির নিচে। তুর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই। এই রিয়েট কি করছো এসব?